আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। কারা হেফাজতে লেখক মোশতাকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির। শাহবাগের শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। এবং পঞ্চম দফায় ২৯ পৌরসভায় নির্বাচনকাল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস নির্বাচন কমিশনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের স্বার্থে এই আইনের বাস্তবতা উপলব্ধি করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমে যারা সরকারের বদনাম করছেন তাদের মোকাবেলা করার সক্ষমতা দেশের আছে বলেও জানান তিনি। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের দেশে করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিজ কার্যালয়ে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক মানদণ্ডে অগ্রগতির স্বীকৃতি হিসেবে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশের কৃতিত্ব নতুন প্রজন্মকে উৎসর্গ করেন তিনি। এ সময় আগামী চিন্তাধারা ও লক্ষ্য তুলে ধরার পাশাপাশি করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করতে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। সময়ের আলোচিত বিষয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং কারাগারে লেখক মোশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি। আইন তার আপন গতিতে চলে। এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। সমালোচনা যারা করছেন তারা করবেই। তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে, তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে? কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। আল জাজিরা চ্যানেলে সরকারের সমালোচনা জনগণই বিচার করবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের ইন্ধনেই এমন অপপ্রচার চলছে বলে মনে করেন সরকার প্রধান। একটা চ্যানেল কি বলছে না বলছে, কি করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কি উদ্দেশ্যে তারা করছে। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও কবে নাগাদ করোনার টিকা নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের কৌশলে জবাব দেন তিনি। আমি টিকা অবশ্যই নেব, তবে আগে আমার দেশের মানুষের কত পার্সেন্ট মানুষটাকে নিতে পারলো, দিতে পারলাম, সেটা আমি আগে দেখতে চাই। কারণ আমার একটা টিকার জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে, সেটাই তো সবচেয়ে বড় কথা। যত বাধায় আসুক না কেন নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ক্ষেত্র প্রস্তুত করতে নিজের দৃঢ়তার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কারা হেফাজতে লেখক মোশতাক আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, এই আইনের মাধ্যমে বিরোধী মত দমন সহ জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান অস্বীকার করেন তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আরও জানাচ্ছেন মইনুল হাসান।
বড় আয়োজনে পহেলা মার্চ থেকে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিএনপি। সুবর্ণ জয়ন্তী পালনের বিভিন্ন দিক তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে নানাভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে। বস্তুনিষ্ঠভাবে সত্যিকার ইতিহাসকে আমরা এই প্রজন্মের কাছে এবং এই জনগণের কাছে তুলে চাই। আমরা বিশ্বাস করি যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাতি কিন্তু টেকসইভাবে উন্নতি করতে পারে না। জাতীয় নেতৃবৃন্দ যারা স্বাধীনতার জন্য কথা বলে এসছেন প্রথম থেকে, যারা কাজ করেছেন, যারা আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, অবশ্যই তাকে তার সম্মান মর্যাদা দিতে হবে। যে ব্যক্তির ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, তাকেও তার সম্মান মর্যাদাতে অবশ্যই অধিষ্ঠিত করতে হবে। জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করতে চান, তারা মূলত স্বাধীনতাকে অস্বীকার করতে চান। কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, ভিন্ন মত দমনে এখন ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার। একজন লেখক, একজন নিরীহ মানুষ, তিনি লেখেন সেই অপরাধে তাকে শুধু সরকারের সমালোচনার অপরাধে তাকে জেলে পাঠিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে? আজকের যে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে, আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী এটার। গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা কোন একজন ব্যক্তি বা কোন একটা পরিবার, কোন একটা দলের সেটা একান্ত ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি করার জন্য আমরা সেই দেশ স্বাধীন করি নাই। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আগামী 30 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় মহাসমাবেশ সহ সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরকার বাধা দেবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। এছাড়া ৩রা মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গিয়ে শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ করেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। সারা দেশে আগামী 3 মার্চ আপনারা সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করব। তাহলে আমাদের মিছিল চলছে, মিছিল চলবে। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করে। এ সময় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তারাও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। যে লেখক, বুদ্ধিজীবী, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক, জার্নালিস্ট তাদেরকে আটক করে রাখা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। একই সাথে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন সেটা বাতিল করার আমরা আহ্বান জানাচ্ছি। বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির সদস্যরা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। গাজীপুরের জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম জানান, আগামী 2 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে অসুস্থ হওয়ার পর মুশতাক আহমেদকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত 8:15টার দিকে মারা যান তিনি। পঞ্চম দফায় আগামীকাল দেশের 29 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সবকটি পৌরসভায় ভোট হবে ইলেকট্রিক ভোটিং মেশিন EVM-এ। সুষ্ঠু নির্বাচনে র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিবি ও কোস্টগার্ড। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম।
4 ধাপে 2 শতাধিক পৌরসভায় নির্বাচনের পর রোববার ভোট হতে যাচ্ছে 29টি পৌর এলাকায়। প্রায় 15.5 লাখ ভোটার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রায় দেবেন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। 650-র বেশি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এ দফায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 96 জন, সাধারণ কাউন্সিলর পদে 1276 ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 348 জন। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝুঁকি বিবেচনায় বিশেষ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা পৌরসভায় নিয়োগ করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি পৌরসভায় কমপক্ষে 2 প্লাটুন বিজিবি নিয়োগ করা হবে। রিটার্নিং অফিসারদের যদি চাহিদা থাকে সেক্ষেত্রে এটি বেশিও হতে পারে। এবার আমাদের পৌরসভার সবগুলোই আমরা ইভিএমে ভোট করছি, সুতরাং এখানে কোনো ব্যালট পেপারে যে ছেঁড়াছেড়ির কোনো বিষয় নাই। এ দফায় চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এছাড়া চট্টগ্রামের মিরসরাই ও মাদারীপুরের শিবচর পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে নির্বাচন কমিশন স্থগিত করে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন। এছাড়া চট্টগ্রাম সিটির 31 নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদ সহ বিভিন্ন পৌরসভায় শূন্য পদে নির্বাচনও অনুষ্ঠিত হবে এদিন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া মোটর বাইক চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পরদিন পর্যন্ত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। পঞ্চম ধাপের পৌর নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগের মতো এই নির্বাচনেও সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। রাজধানী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ উন্মুক্ত করেছিলেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এদেশের ইতিহাস বিকৃতির মতো রাজনীতির সুষ্ঠু ধারাকেও কলুষিত করেছিলেন জেনারেল জিয়া। তিনি নিজেই বলেছিলেন রাজনীতিকে তিনি জটিল করে দেবেন, সফলতার সাথে করেছেন তাই। তারা গণতন্ত্রের কথা বলে, অথচ জেনারেল জিয়া না ভোটের মাধ্যমে দেশে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের রূপ দিয়েছিলেন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,400 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর হার 1.54%। নতুন করে শনাক্ত হয়েছেন 407 জন। শনাক্তের হার 3.30%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,45,831 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 609 জন। সুস্থতার হার 90.89%। এদিকে গত 24 ঘন্টায় করোনার টিকা নিয়েছেন 1,33,833 জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন 29,84,773 জন। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এর নির্বাচন নিয়ে ব্যস্ত ব্যবসায়ী নেতারা। বিজিএমইএ কমপ্লেক্সে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সম্মিলিত পরিষদের ব্যবসায়ীরা বলেছেন, পোশাক খাতের চ্যালেঞ্জগুলোকে আগামীতে সম্ভাবনায় রূপান্তর করা হবে। অন্যদিকে আরেক জোট ফোরাম বলছে, নির্বাচনে জয়ী হলে ঐক্যবদ্ধভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়া হবে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এর আসন্ন নির্বাচন ঘিরে চলছে নানা প্রতিশ্রুতি আর আলোচনা। করোনা মহামারীর মধ্যে সংগঠনটির নতুন নেতৃত্ব বাছাইয়ে নির্বাচন হবে 4 এপ্রিল। মোট সদস্য সংখ্যা 31 হলেও এর মধ্যে সক্রিয় রয়েছে 2100-র মতো। এবারের নির্বাচনে আগামী 2 বছরে বিজিএমইএ এর পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিতে 35টি পদে 3টি প্যানেল অংশ নিচ্ছে।
তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সম্মিলিত পরিষদ ও স্বাধীনতা পরিষদ একসাথে নির্বাচন করার ঘোষণা দেয়। সম্মিলিত পরিষদের প্রতি আস্থা রেখে, আমাদের নেতৃত্বের পরে আস্থা রেখে তারা আমাদের সাথে একসাথে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন। যে চ্যালেঞ্জগুলো আছে আমি মনে করি সেই চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে কনভার্ট করে সেটাকে এই সেক্টরকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশটা এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাবে 2024 সাল পর্যন্ত ছিল আমাদের, আমরা জেনেছি যে আরো 2 বছর বাড়বে। এই সামনের দিনগুলোতে সেইটা চ্যালেঞ্জটা মাথায় রেখে আমাদের এই টিম আমরা তৈরি করেছি। এর আগে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়ে আরেক জোট ফোরামের নেতারা বলছেন ভোটের মাধ্যমেই বিজিএমই এর পরবর্তী কমিটি বেছে নেবেন ব্যবসায়ীরা। প্রায় 85% ফরেন কারেন্সি যেই শিল্পের সাথে সম্পৃক্ত, সেই শিল্পে একটা সুন্দর ইলেকশন হবে, এটাই সকলের কাম্য। নিরপেক্ষতার সাথে এবং যথেষ্ট ফোকাসের সাথে, নিষ্ঠার সাথে কাজ করব, সেবার আমরা প্রতিশ্রুতি এবং প্রত্যয় আমাদের মধ্যে থাকবে। বিজিএমই এর নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের শেষ দিন 4 মার্চ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণে অনেক ছাত্রী আগে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতেন, কিন্তু সেই পরিস্থিতি এখন বদলাচ্ছে। বয়ঃসন্ধি এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি নানা উদ্যোগে তৈরি হয়েছে নতুন পরিবেশ। গাইবান্ধার 16টি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে আধুনিক মানসম্মত টয়লেট সুবিধা। গাইবান্ধা থেকে ফিরে রিপোর্ট করছেন শারফুল আলম, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি স্বজন। করোনা মহামারীতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শহর গ্রাম সবখানেই একই চিত্র। তবুও অ্যাসাইনমেন্ট ও অন্যান্য কাজে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। এসবের মাঝেও মেয়ে শিক্ষার্থীদের ভাবনায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট আর স্যানিটারি প্যাড। এখন আমাদের এই ওয়াশরুমে প্যাড নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে পরিষ্কার হওয়ার ব্যবস্থা আছে। ওটা যে সরকার থেকে বিনামূল্যে পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। কুসংস্কার ও টেবু ভেঙে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন শিক্ষার্থীরা। গাইবান্ধায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক টয়লেট। সেখানে আছে স্যানিটারি প্যাড সহ পরিচ্ছন্নতার সব উপকরণ। যেসব প্রতিষ্ঠানে এইসব ইনক্লুসিভ স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন হয়েছে সেখানে দেখা যায় যে আমরা ছাত্রছাত্রীর উপস্থিতি হার ভালো। সময়ের সাথে সাথে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করেছে, তবে তা জোরদারের প্রয়োজন সবার অংশগ্রহণ বাড়ানো। পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের পায়না তারা ব্যবহার করার সুযোগ, অপরদিকে পানির ব্যবস্থাও নাই। তাহলে তারা যদি এই ব্যাপারে অবগত হয়, তারা যদি একটা জবাবদিহিতে থাকে, তাহলে নিশ্চয়ই এইগুলো বাস্তবায়িত হবে। হয়তো 5টা টয়লেট আছে, সেটি যথেষ্ট না, 10টা হলে ভালো হতো, কিন্তু আমরা কিন্তু 5টা পর্যন্ত এসেছি। এইভাবে যদি এই প্রকল্প সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় অথবা যেখানে আরও বেশি দরকার সেখানে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই অল্প দিনের মধ্যে আমরা পর্যাপ্ত স্যানিটারি ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের তাগিদ দিয়েছেন অনেকেই, আর তা বাস্তবায়ন হলে অনেকাংশেই নিশ্চিত হতে পারে নিরাপদ কৈশোরবান্ধব স্বাস্থ্য। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই। তারা বলছেন যদি বিনামূল্যে এসব স্বাস্থ্যসেবা বিতরণ করা যায় তাহলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে, কমে আসবে বাল্যবিবাহ। শারফুল আলম, এটিএন বাংলা, পলাশবাড়ি, গাইবান্ধা। কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ঢাকা চেম্বারের এক অনলাইন সেমিনারে তিনি আরও বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাস প্রণয়ন করতে হবে। কাজের সুযোগ বাড়াতে শিল্প সংশ্লিষ্টদের শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনকে প্রধান ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কৌশল ও নীতি বিষয়ক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক নিউজ লাইন্স ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনায় এই অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আজিম ইব্রাহিম এতে সঞ্চালনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকটের একমাত্র টেকসই সমাধান হল 11 লাখ রোহিঙ্গার মিয়ানমারে প্রত্যাবাসন। জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত, কংগ্রেস সদস্য, সাংবাদিক, স্টেট ডিপার্টমেন্ট এবং ওআইসির কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
ঢাকা আইনজীবী সমিতি 2021-22 সালের নির্বাচনে সভাপতি পদসহ 15টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, আর সাধারণ সম্পাদক সহ 8টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। সকালে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আবুল বাতেন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের খন্দকার মোহাম্মদ হযরত আলী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘ 2 যুগ পর আবারও ফেরি সার্ভিস চালু হলো আরিচা কাজিরহাট নৌ রুটে। জনদুর্ভোগ লাঘবে মানিকগঞ্জের আরিচায় এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। আরিচা কাজিরহাট নৌ পথের 14 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে 1.5 ঘন্টা। 4টি ফেরি দিয়ে এই রুটে যানবাহন পারাপার করা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে জো বাইডেন প্রশাসন। এতে বলা হয়েছে, যুবরাজ সালমানের নির্দেশ ছিল খাশোগিকে হয় গ্রেপ্তার করো, না হয় মেরে ফেলো। তবে এই প্রতিবেদনকে মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে জামাল খাশোগিকে হত্যা করে তার দেহাবশেষ চিহ্নিত করা হয়। 59 বছরের ওই সাংবাদিক এক সময় সৌদি সরকারের উপদেষ্টা এবং রাজপরিবারের ঘনিষ্ঠজন ছিলেন। মুজিববর্ষ ও ঐতিহাসিক আগরতলা মামলার বন্দি মুক্তি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহাসিক আগরতলা মামলার অভিযুক্ত পরিষদের সহযোগিতার বিকেলে ঢাকা সেনানিবাস এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে 2 পর্বে এই অনুষ্ঠানের আয়োজন করে শিশু কিশোর সংগঠন ঘাসফুল। প্রথম পর্বে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী ও দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুমা মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ সেনাবাহিনীকে 3-1 গোলে হারিয়ে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিয়ে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনামেদ বলেন, এবার তারা প্রিমিয়ার লিগ এবং মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করতে চান। বিস্তারিত এসএম আশরাফের রিপোর্টে। গ্রুপ পর্বে মাত্র 1-0 গোলে হেরেছিল সেনাবাহিনী, তবে ফাইনালের মঞ্চে প্রতিরোধ গড়তে পারেনি গতবারের রানার্স আপরা। রাসেল মাহমুদ জিমি আর খোরশিদুর রহমানের গোলে 37 মিনিটের মধ্যে 2-0 লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। মনোজবাবু তৃতীয় কোয়ার্টারে 1 গোল শোধ দিয়ে সেনাবাহিনীর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিলেন। নির্ধারিত সময়ের 2 মিনিট আগে রোমান সরকার গোল দিয়ে সেনাবাহিনীর পরাজয় নিশ্চিত করেন। আমরা এখনো ফিটনেসের অনেক ঘাটতি আছে, তো আশা করি ফেডারেশন খুব দ্রুত এটার একটা উদ্যোগ নেবে এবং ক্যাম্প শুরু করবে। আমরা এরপর থেকে যতগুলো টুর্নামেন্ট খেলবো আমাদের বেস্টটা দিয়ে খেলবো, আর আমরা যে কোনো টুর্নামেন্টই খেলি না কেন আমরা চ্যাম্পিয়নের উদ্দেশ্যেই খেলব। পরে হকি ফেডারেশনের সভাপতি বলেন, করোনার কারণে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে না পারায় ঘরোয়া প্রতিযোগিতা দিয়ে খেলোয়াড়দের মাঠে রাখতে চান তারা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্য অনেক দূর এগিয়ে গিয়েছি, যেখানে দেশের পাশাপাশি বিদেশি অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে আশা করছি। এতে হকিতে নতুন প্রাণ ফিরে আসবে বলে বিশ্বাস করি। টুর্নামেন্টে দুর্দান্ত কিপিং করায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সেনাবাহিনীর গোলরক্ষক আজিম হোসেন। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রামকে 2-1 গোলে হারিয়ে দিনাজপুরে এটিএন বাংলা গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে গাইবান্ধা। খেলায় গাইবান্ধার পক্ষে সোহেল ও শিমুল গোল করেন।
কুড়িগ্রামের পক্ষে সোহেল রানা একটি গোল শোধ দেন। এটিন বাংলা গোল ক্লাব ফুটবল টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মাসুদ রানা, টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক জহির শাহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নিয়মিত খেলাধুলা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধীরে ধীরে মাঠমুখী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। ভোলা লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের পক্ষে পুরস্কার বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। স্থানীয় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। কারা হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির। শাহবাগের শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। এবং পঞ্চম দফায় ২৯ পৌরসভায় নির্বাচন কাল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস নির্বাচন কমিশনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।